আর ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ সেটা কত এবং কোথায় কোন কন্ডিশনের ক্ষেত্রে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.81 এটা বুঝাইছিলাম। পৃথিবী থেকে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের কি পরিবর্তন হয় সেটা দেখাইছিলাম। পৃথিবী থেকে এইচ গভীরতায় আসলে কীরকম পরিবর্তন হবে জি এর অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সেটাও দেখাইছিলাম। এই সংক্রান্ত আমরা ম্যাথ করতেছি, এই সংক্রান্ত ম্যাথ অনেকগুলাই আছে এবং ধরতে গেলে বেশিরভাগ ম্যাথই এই টাইপের, বুঝছো? উপরে গেলে কি হবে, নিচে আসলে কি হবে, তারপরে যদি খনিতে নিয়ে যাও তাইলে কি হবে। আবার অনেক সময় দেখবা যে এই জি এর উপর ভিত্তি করে সরল দোলক নিয়ে আসবে, সরল দোলক নিয়ে এসে পাহাড়ের উপর তুলবা, কী অবস্থা হবে, পাহাড়ের হচ্ছে একটা গভীরতায় নিয়ে গেলে কি অবস্থা হবে, এগুলো অঙ্ক এসে থাকে, বুঝছো? এই অঙ্ক করার জন্য আমাদের আরও বেশ কিছু অঙ্ক করতে হবে। হ্যাঁ, তোলো একটা অঙ্ক তোলো। ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে, ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে, ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত হবে? ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত হবে লিখে প্রশ্নবোধক চিহ্ন দাও। প্রশ্নবোধক চিহ্ন দাও। পৃথিবীর ব্যাস 12,800 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে জি, ভূপৃষ্ঠে জি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? দেখো এখানে তোমাদের বলা আছে 3 কিলোমিটার, তাই না? তো এখানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেছে না, এদিকে তাকাও, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেছে না, তো এইচ উচ্চতার ক্ষেত্রে আমাদের কোন সূত্র ব্যবহার করব? জি আপ ডিভাইডেড বাই জি সমান সমান কি ব্যবহার করব সেটা বলো। জি আপ বা জি টপ ডিভাইডেড বাই জি সমান সমান কোনটা ব্যবহার করব? আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, এটা সেফেস্ট সূত্র, এটাও ব্যবহার করতে পারো, বাট তোমাদের বলছিলাম উইদিন 100 কিলোমিটার অর্থাৎ 100 কিলোমিটারের ভিতরে যদি হয় আরেকটা সূত্র ব্যবহার করা যায়, 1 - 2h ডিভাইডেড বাই আর, বুঝছো? তো যেহেতু 3 কিলোমিটার তুমি এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারবা, 1 - 2h ডিভাইডেড বাই আর। তাহলে জি আপ সমান সমান হবে 1 - 2 ইন্টু, যেহেতু 3 কিলোমিটার অর্থাৎ 3 × 10⁻³ এত মিটার, আর এর মান দেওয়া আছে 12,800 কিলোমিটার, তার মানে বোঝা যাচ্ছে 6,400 কিলোমিটার হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসটা দেওয়া আছে। তাহলে আর এর মানটা বসাও, 6.4 × 10⁻6 ইন্টু জি, জি এর মান কত বলা আছে? জি এর মান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করো জি আপ সমান সমান কত হবে। তোমরা চাইলে কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারো, জি আপ ডিভাইডেড বাই জি সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সেম অ্যান্সারই আসবে। কত আসে দেখো তো, যেহেতু খুব কম উচ্চতায় গেছে তার মানে নেগলিজিবল একটা মান আসবে, বাট ওটা কিন্তু তোমাদের পুরোটাই নিতে হবে এরকম, বুঝছো? পুরোটা না নিলেও ধরো দশমিকের পরে 4-5 ঘর নিতে হবে। ক্যালকুলেটর নিয়ে আসবা, ক্যালকুলেটর নিয়ে আসবা। ফিজিক্স 9.79, তারপর আরও কিছু আছে নাকি? 9.7908 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। ভাই 3 কিলোমিটার উপরে উঠছে, আর কত কমবে? অভিকর্ষ ত্বরণ তো বেশি কমবে না। একশো কিলোমিটার, ওই দিন 100 কিলোমিটার, এখানে দেখো 3 কিলোমিটার, তাই না? ঠিক আছে, এটা তোলা হলে দেন তোলো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে
ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে কোনো বস্তুর ওজন 1/3 হবে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে কোনো বস্তুর ওজন 1/3 হবে। তাহলে শর্ত মতে ও আমাকে কি শর্ত দিছে দেখো তো। শর্তটা দিছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে কোনো বস্তুর ওজন 1/3 হবে, মূল ওজনের 1/3। তাহলে ডাব্লু টপ সমান সমান কি 1/3 ডাব্লু না, মূল ওজনের 1/3, এটা বলা আছে তোমাকে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, ডাব্লু টপকে এইভাবে লিখতে পারবা না, এম জি টপ। এম তো সব জায়গাতেই সেম, এম ভূমিতেও যা, উপরেও তাই, চাঁদে গেলেও তাই, বুঝছো। এম জি টপ সমান সমান 1/3 ডাব্লু এর পরিবর্তে লিখতে পারবা এম জি। তাহলে দেখো তো এই এম আর এই এম কেটে দেওয়া যায়, জি টপ ডিভাইডেড বাই জি সমান সমান হচ্ছে 1/3 না। বলতেছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়। আমাকে বলো তো জি টপ ডিভাইডেড বাই জি সমান সমান আমরা কি জানি, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা জানি না। এইটার পরিবর্তে এটা লিখবা, কারণ এখানে কি উচ্চতার কোনো সম্পর্ক আছে জি এর সাথে? তাছাড়া আমাদের এটা অবশ্যই আনতে হবে, কারণ এই যে এইচ পাবো এখান থেকে 1/3 সমান সমান এটা, ইয়েস। পরের লাইন কি হবে, পরের লাইন লেখো, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার সমান সমান হলো 1/3। এখান থেকে জাস্ট পুরাটা এখন ক্যালকুলেটর বসাবা, ক্যালকুলেটর বসায় এইচ এর মানটা নির্ণয় করবা, বুঝছো। এইচ এর মান কত আসে দেখো। বারবার বলছি যে অ্যাজাম্পশন কিন্তু শিখতেই হবে, অ্যাজাম্পশন কিন্তু শিখতে হবে। আর এর মানটা বসাবা খালি 6.4 × 10⁶, তাই না? এখানে কিভাবে বসাবা, 6.4 × 10⁶, এটার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6.4 × 10⁶ প্লাস এইচ। এইচ বলতে তো আমরা কিছু জানি না, ক্যালকুলেটরে বসাবা এক্স, বাট এখানে তো এইচই, স্কোয়ার সমান সমান 1/3। এই এইচ এর মানটা নির্ণয় করতে বলছি। সব কিছু জানা আছে, একটা শুধু আননোন। ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর দাও, যে কোনো একজন ক্যালকুলেটর দাও। হ্যাঁ করো। এইচ এর মান বুঝতেই যে হচ্ছে 6.4 × 10⁶, ওইরকম বসাও, 3000 কিলোমিটার বসাও, কত আসে? আবার এরকম করে করতেছো। বলতেছি যে হচ্ছে ইয়ে অ্যাজাম্পশন বারবার শেখো। 6.4 × 10⁶, এটার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6.4 × 10⁶ প্লাস কিছু জানি না, এখানে তো এইচ দেওয়া আছে, তুমি বসাবে এক্স, এক্সের উপরে হোল স্কোয়ার সমান সমান এই যে 1/3। এখন শিফট দিয়ে ক্যালক দিলে বলবে এক্স এর মান কত। তো ভাই বোঝাই যাচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10⁶, তো হবে সামথিং হয়তো 300 কিলোমিটারের মতো হবে। বসাও 3 × 10⁶, বসাও, দেখো চলে আসছে। অ্যান্সারটা হচ্ছে 4.69 × 10⁶, 4.69 × 10⁶, 4.69 × 10⁶। এত কি মিটার, এত মিটার, 4.69 × 10⁶ মিটার। ক্যালকুলেটর এখন থেকে একটু চালানো শেখো, তাছাড়া কিন্তু পরে বিপদ, বুঝছো। এখন তোমরাই করবা এটা। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোনো বস্তুর ওজন 1/3 হবে। সেম অঙ্ক, খালি গভীরতায়। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে, ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোনো বস্তুর ওজন 1/3 হবে।
ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোনো বস্তুর ওজন 1/3 হবে? ঠিক করে দিব না তোমরা পারবা সেটা বলো। আমি জাস্ট ওয়েটা দেখে দিই। বলতেছে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোনো বস্তুর ওজন কি হবে? 1/3 হবে। তার মানে ডাব্লু ডাউন সমান সমান কি হবে? 1/3 ডাব্লু না? ডাব্লু ডাউনকে কি লেখা যাবে? এম জি ডাউন সমান সমান 1/3 এম জি। এই যে এম আর এম কাটে, কারণ সব জায়গাতেই তো ভর সমান, তাই না? তাহলে জি ডাউন ডিভাইডেড বাই জি, এটার মান দেওয়া আছে 1/3। জি ডাউন বাই জি এর সূত্র কি? 1 - h/r, 1 - h ডিভাইডেড বাই r, এটার মান দেওয়া আছে 1/3। 1 - h ডিভাইডেড বাই r এর মান হচ্ছে 6.4 × 10⁶ সমান সমান হচ্ছে 1/3। h এর মানটা জাস্ট বের করো। h এর মানটা বের করো, কত আসে? এটা তো জি ডাউন ডিভাইড বাই জি, এটা হচ্ছে তোমার গভীরতায় গেলে সূত্রটা কি? কোনটার কন্ডিশন ছিল? ও মানে জি ডাউন ডিভাইড বাই জি, আমি যে এটা বসাইছি ভাই, এখানে জি এর মান দেওয়া আছে। জি এর মান তুমি যদি 9.8 বসাও ভুল যাবে, বুঝছো? আমি তো বলি শোনো, তুমি যদি জি এর মান কি বসাও, ধরো 9.8, তাহলে কিন্তু ভুল যাবে। তোমাকে তো এটা দেওয়া হয়নি। তুমি এখানে উচ্চতার সাথে সম্পর্ক কোনটা, জি ডি ডিভাইড বাই জি, সেটা নিয়ে আসতে হবে। তাহলে উচ্চতার সাথে সম্পর্ক কোনটা? 1 - h ডিভাইড বাই r না? কোনটা ছিল আরেকটা? গভীরতায় কোনো সূত্র নেই, একটাই সূত্র। গভীরতার ক্ষেত্রে একটাই সূত্র। গোলমাল করলে হবে না, একটাই গভীরতার, একটাই সূত্র। কত আসে এইচ এর মান? কত আসে দেখো তো? এখনো বের হয় নাই? 4.26 × 10⁶, 4.26 × 10⁶। এটা বের করতে পারো না। এখান থেকে h/r সমান সমান কত হবে? ওইটা পার করে নিয়ে গেলে 1 - 1/3, h/r সমান সমান হচ্ছে 2/3। তার মানে h হচ্ছে 2r ডিভাইডেড বাই 3। r এর মান খালি বসাই দিলেই তো h এর মান বের হয়, তাই না? নাও তোলো, আরেকটা অঙ্ক তোলো। এই টাইপটা ব্যাপক গুরুত্বপূর্ণ, অনেক অঙ্ক আসে এই টাইপ থেকে। পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক ধরে নিয়ে, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক ধরে নিয়ে, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক ধরে নিয়ে, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক ধরে নিয়ে দেখাও যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এবং ভূগর্ভে একই গভীরতায় একই উচ্চতায় একই গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান হলে, একই গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান হলে h সমান সমান হোয়াট? h সমান সমান হোয়াট? সমান হলে h সমান সমান হোয়াট? আর শোনো, এই অধ্যায়ে এবং পর্যায়বৃত্ত গতি, এই দুই অধ্যায়ে ভালো সেই করতে পারবে যে সবচেয়ে ভালো ইকুয়েশন দাঁড় করাতে পারবে। এই অধ্যায়ে তুমি মান বসাবো খালি, এরকম চিন্তা ভাবনায় থাকলে তোমার অঙ্কগুলো বড় হবে এবং অ্যান্সার ভুল যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ইকুয়েশন দাঁড় করানো, যেরকম ধরো এই যে জি আপ ডিভাইড বাই জি সমান আমরা কি লিখলাম আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, যখন যেটা লাগবে তখন সেটা বসাচ্ছি, তারপরে আবার চেঞ্জ করে অন্যটা বসাচ্ছি। এই জিনিসগুলো কনভার্সন করা শেখা লাগবে এই অধ্যায় এবং পর্যাবৃত্ত গতি। এজন্য এটা হাতে কলমে করতে হবে। তুমি যদি চিন্তা করো যে ভাই করাইলো আমি একটু দেখি, তাহলে ভাই পরীক্ষার হলে যায় তুমি নিজে হাত দিয়ে আর চলবে না, ওই দেখাই লাগবে, কোশ্চেনও দেখাই লাগবে, তখন হাত চলবে না। কিন্তু যেহেতু সমীকরণ দাঁড় করাইতে হয় এই জন্য ওই এগুলো নিজে একটু প্র্যাকটিস করা লাগবে। খাতা দেখেই প্র্যাকটিস করো, খাতায় অঙ্কটা করানো আছে তুমি একবার করো তাহলে হবে। তো দেখো অঙ্কতে কি বলছে যে এইচ উচ্চতায় নিয়ে গেলে যে অভিকর্ষ ত্বরণটা হবে, ভূগর্ভে এইচ গভীরতায় নিয়ে গেলেও অভিকর্ষ ত্বরণ সেইটাই হবে। জি টপ সমান সমান কি জি ডাউন এটা বলছে। তাহলে আগে আমরা লিখে নিই, জি টপ ডিভাইডেড বাই জি সমান সমান আমরা কি জানি, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার না? তাহলে জি টপ সমান সমান হলো আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইনটু জি। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আবার জি ডাউনের ক্ষেত্রে লিখবো, জি ডাউন ডিভাইডেড বাই জি সমান সমান কি জানি আমরা 1 মাইনাস এইচ বাই আর। তাহলে জি ডাউন সমান সমান কত আসবে 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি না? এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। প্রশ্ন মতে 1 সমান সমান 2। প্রশ্ন মতে 1 ইকুয়াল টু 2, অর্থাৎ এই যে জি টপ সমান সমান হচ্ছে জি ডাউন। আর টপ ওটা লেখো আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি সমান সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এই জি কাটে বের করতে বলছে এখান থেকে এইচ এর মান, এইচ এর মানটা বের করতে হবে। আচ্ছা তাহলে এইচ এর মান বের করবা কিভাবে? আর এর মানটা বসায় দাও, অ্যাজাম্পশন দিয়ে দাও, চলে আসবে। আর এর মানটা বসায় দাও 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, এটার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 প্লাস এইচ এর মানটাই আমার জানা নাই, এটার উপরে হোল স্কোয়ার সমান সমান 1 মাইনাস এইচ এর মানটা আমার জানা নাই, আর আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। এইচ সমান সমান কত এটা বের করতে হবে। দেখো অ্যাজাম্পশন দিয়ে করো, অ্যাজাম্পশন দিয়ে, ক্যালকুলেটরের অ্যাজাম্পশন। পারো না কি বোর্ডে? আচ্ছা তোমরা হচ্ছে একটা ক্যালকুলেটর দাও। সবচেয়ে বড় কথা হচ্ছে কি তোমার ক্যালকুলেটর ইএস হোক ইএক্স হোক সবারই তো একটা ক্যালকুলেটর থাকা লাগবে, তাই না? একই ক্যালকুলেটর থাকা লাগবে। তোমরা এখনো ক্যালকুলেটর কেন নাই কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইএক্স ইএস সেম জিনিসই, ইএক্সটা একটু ফাস্ট, কারণ ক্যালকুলেটর তো কেনা লাগবে, এটা তোমার প্রয়োজন, বুঝছো? সেম ক্যালকুলেটর হলে খুব সুন্দর করে এই ট্রিক্সগুলো দেখানো যায়। ক্যালকুলেটর কীভাবে খুব সুন্দর করে তোমার ধরো শর্টকাট এবং কম সময় কীভাবে বের করবা এটা দেখানো যায়, কিন্তু তোমার যদি না থাকে তাহলে তো বুঝবা না, বুঝছো? দেখি ইয়েটা দাও, ক্যালকুলেটরটা দাও। এটা একবারে পুরোটা নিজেই দেখাচ্ছি। দেখো ধরো এই যে ক্যালকুলেটর, প্রথমে এই যে ভগ্নাংশের যে দাগ এটা তুলবা, তোলার পরে এই যে 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 এটার উপরে হোল স্কোয়ার দিলা ডিভাইডেড বাই ব্র্যাকেট দাও 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 প্লাস এইচ। এখানে কি এইচ তোলা যাবে? এখানে এক্স তোলা যাবে। আলফা দিয়ে এই যে ব্র্যাকেট দাও এক্স উঠে আসবে, ব্র্যাকেট ক্লোজ করো, স্কোয়ার মারো। এই পুরোটা আমি তুলছি, সেম হুবহু তুলছি। এখন এখানে একটা সমান দেওয়া আছে, এই সমানটা নিয়ে আসবে কীভাবে? এই যে আলফা দিয়ে ক্যালক দিলে এখানে সমানটা চলে আসবে। এই যে আলফা দিয়ে দেখো যে সলভের সমান দেওয়া আছে, দেখে বুঝতে পারবা। 1 মাইনাস ভগ্নাংশ দাও এইচ, এইচকে আমরা দিয়েছিলাম না এক্স দিয়েছিলাম, এক্সটা বসাও ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। শিফট দিয়ে ক্যালক দাও, বলবে এক্স এর মানটা কত। দেখা যাচ্ছে যে এখানে আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, এইচ এর মান তো আর 1 মিটার 2 মিটার আসবে না, তাই আসবে
এর কাছাকাছি কোনো একটা মান আসবে, কিন্তু এর সমান আসবে না। ধরে নাও একটু কম দাও, 3 × 10⁸ 6 দাও, 3 × 10⁶ দাও। এই যে দেখো মানটা দিয়ে দিছে, এই যে এখানে 1 দিয়ে অ্যান্সার দিলেই দেখবো যে মানটা দিয়ে দিছে। এই যে 3.96 × 10⁶, 3.96 × 10⁶, বুঝছো? 3.96 × 10⁶ এত মিটার, বুঝছো? তুলছো না এটা? আচ্ছা, এখন দেখো পৃথিবীকে ভূগর্ভে 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 কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের সাপেক্ষে 1% হ্রাস পাবে, 1% হ্রাস পাবে। পৃথিবীকে, এটা দাও, মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দাও, হ্রাস পাবে। প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে লেখো যে পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের সুষম গোলক ধরে নেওয়া যেতে পারে, সুষম গোলক ধরে নেওয়া যেতে পারে। কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের সাপেক্ষে 1% হ্রাস পাবে। এটা বলা মানে কি দেখি বলো তো? ভূপৃষ্ঠের সাপেক্ষে 1% হ্রাস পাবে, সেটা কত গভীরতায়, অর্থাৎ জি ডাউন সমান সমান জি মাইনাস জি এর 1% না, জি এর 1%। এইচ মানে যে কোনো একটা গভীরতায় অভিকর্ষ ত্বরণ হবে, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1% হ্রাস পাবে, 1% হ্রাস পাবে মানে কমে যাবে, তাহলে হবে জি মাইনাস জি এর 1%। তাহলে জি ডি অর্থাৎ জি ডাউন সমান সমান জি মাইনাস 1% মানে কি 1/100 না? তাহলে জি ডাউন সমান সমান লসাগু করলে পাবা দেখো 100, তাহলে উপরে চলে যাবে 100 জি মাইনাস জি না? লসাগু করছো, লসাগু, তাই না? তাহলে জি ডাউন সমান সমান কত আসে? 100 মাইনাস 1 অর্থাৎ 99 ডিভাইডেড বাই, সরি 100 মাইনাস, হ্যাঁ 99 ডিভাইড বাই 100 কত আসে? 0.99, তাই না? 0.99 এত জি, বুঝছো? 0.99 জি এটা আসতেছে। তাহলে জি ডাউন ডিভাইডেড বাই জি সমান সমান 0.99। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায়। এখন জি ডাউন ডিভাইডেড বাই জি কে আমরা কি লিখতে পারি দেখি বলো তো? কারণ গভীরতায় আমাদের এইচ নিয়ে আসতে হবে না, এইচ নিয়ে আসতে হবে। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর লিখতে পারি না? লেখো 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর
এটা 0.99 রেখে একটা কাজ করো, এটা 99/100 রাখ, তাহলে আরও ভালো হবে। 99/100 রাখ, তাহলে h/r সমান কত হয়? 1 - 99/100। তাহলে আসে দেখো h/r সমান 100 - 99, তার মানে 1/100 আসতেছে, 1/100। তাহলে h সমান কত আসে? r/100। h সমান r এর মান কত দেখো তো 6.4, মানে ওই রকম করে না বসায় 6400 কিলোমিটার বসাও, তাইলে ভালো হবে। 6400 কিলোমিটার ডিভাইডেড বাই 100, এই শূন্য গেল, এই শূন্য গেল, কত কিলোমিটার আসে? 64 কিলোমিটার। অতএব h সমান 64 কিলোমিটার। তুমি যদি এই বস্তুটাকে 64 কিলোমিটার নিচে নিয়ে যাও, তাহলে দেখা যাবে যে অভিকর্ষ স্তরণটা ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 1% হ্রাস পাইছে। এবং দেখো তো এই অঙ্কটা করতে কি তোমার কোনো ক্যালকুলেটর লাগছে? তার মানে বুঝবা যে এই অঙ্কটা ইউনিভার্সিটিতে আসার মতো। ইউনিভার্সিটিতে এই টাইপের অঙ্ক দেয় যেখানে কোনো ক্যালকুলেটর লাগে না, বুঝছো? ভালো কোনো ইউনিভার্সিটিতে এগুলো দিবে, রাজশাহী ইউনিভার্সিটি বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, এগুলো দিবে যেখানে কোনো ক্যালকুলেটর লাগে না। আর যদি অ্যান্সার আসতো এরকম 6.53 × 10⁻⁻4 এরকম যদি আসতো, তাইলে তখন ক্যালকুলেটর লাগতো, বুঝছো না? ঠিক আছে, দেন পরে নেক্সটে আরেকটা অঙ্ক তোলো। ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় এইচ উঠলে মানে এইচ উচ্চতা উঠলে, এটাই স্বল্প উচ্চতায় এইচ উঠলে, ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় এইচ উঠলে অভিকর্ষ স্তরণের মান যা হয় ভূগর্ভে ডি গভীরতায় নামলেও তাই হয়। ভূগর্ভে ডি গভীরতায় নামলেও তাই হয়। এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এইচ ও ডি এর ভিতরে সম্পর্ক নির্ণয় করো। এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এইচ এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো বলতেছে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি এইচ উচ্চতায় ওঠো, তাহলে অভিকর্ষ স্তরণ যা হয় ডি গভীরতায় নামলেও তাই হয়। এইচ এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হচ্ছে। তাহলে উপরে উঠতেছে, তোমার কাজ কি? আগে উপরে নির্ণয় করো। জি টপ ডিভাইডেড বাই জি সমান কি সূত্র বসাবে এখন আমাকে বলো। এখানে যদি 1 - 2h/r তুমি যদি না বসাও, তোমার অঙ্ক ভুল যাবে, কারণ তোমাকে বলে দিছে স্বল্প উচ্চতা, বুঝছো? তোমাকে বলছিলাম না যে দুইটা সূত্রেই মুখস্থ রাখা লাগবে। কেন রাখা লাগবে এবার বুঝছো? এখানে ডিরেক্টলি বলে দিছে স্বল্প উচ্চতা, তার মানে মাস্ট বি তোমাকে 1 - 2h/r বসাইতে হবে। তুমি যদি বসাও r²/r+h² অ্যান্সার কিন্তু মিলবে না। কোনটা? স্বল্প উচ্চতা। হ্যাঁ, যদি একবার মেনশন করে দেয় স্বল্প উচ্চতা, তখন তুমি এটাই বসাইতে হবে তোমার। তাহলে তুমি বসাও 1 -
এইচ বাই আর। তাহলে জি টপ সমান সমান কত দেখো তো, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি না? ইন্টু জি। এখন এটা 1 নম্বর সমীকরণ দাও। ও হো হো হো, 2h 2h 2h, হ্যাঁ হ্যাঁ, এটা গভীরতা না তো, 2h, ঠিক আছে। লেখো জি ডাউন ডিভাইডেড বাই জি। এখানে কিন্তু এইচ গভীরতা বলে নাই, বলছে ডি গভীরতা, তাই না? তাহলে 1 মাইনাস ডি বাই আর হবে না? তাহলে জি ডাউন সমান সমান কত? 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু জি না? এটা হলো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর ইকুয়েশন। শর্তমতে 1 ইকুয়াল টু 2, অর্থাৎ 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি সমান সমান হলো 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু জি। তাহলে এই জি এবং এই জি কাটে না? কাটে। এই 1 এবং এই 1ও কাটবে, কাটবে না? মাইনাস মাইনাস গেল, তাহলে লেখা যায় ওই আরও তো কাটবে। দেখছো নিচে আর আছে, এই নিচে আর আছে, কাটবে না? কিছুই থাকলো না, থাকলো শুধুমাত্র ডি সমান সমান 2r 2h, ডি সমান সমান 2h। আমার কি বলছিল, ডি এবং এইচ এর মধ্যে সম্পর্ক বের করতে বলছিল না? এই যে সম্পর্ক, ডি সমান সমান 2h। আচ্ছা, ডি সমান সমান 2h। দেখো এটা গেল, মোটামুটি এটাই ছিল। দেন আমরা একটু দেখব আচ্ছা, আমরা যখন এইচ গভীরতার কথা বলছিলাম, এইচ গভীরতা, এইচ গভীরতার কথা বলছিলাম, এটা পৃথিবী, ধরো কোনো একটা বস্তুকে আমি এইচ গভীরতায় নিয়ে আসছি, এইচ গভীরতায় যদি নিয়ে আসি, আমাকে বলো তো এতটুকু কত হবে? মানে পৃথিবীর কেন্দ্র থেকে তার উচ্চতা কত হবে? পৃথিবীর কেন্দ্র থেকে তার উচ্চতা আর মাইনাস এইচ হবে না? আর মাইনাস এইচ হবে। আমাকে একটু বলো তো, তুমি যদি এইচ বাড়াও, এইচ যদি বাড়াও, তাহলে আর মাইনাস এইচ এর মান বাড়বে না কমবে? কমবে না? ঠিক আছে, এখন আমরা জিডি সমান সমান কি জানি? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, এটা জানি না? তাহলে আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি সমান সমান কি? জিডি না? দেখো তো, মানে আমি লসাগু করলাম। জিডি এর সাথে আর মাইনাস এইচ এর সম্পর্ক কেমন? সমানুপাতিক না? দেখো তো জিডি এর সাথে আর মাইনাস এইচ এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। অর্থাৎ আর মাইনাস এইচ এর মান যত বাড়বে, জিডি এর মান কি তত বাড়বে। আচ্ছা, আর মাইনাস এইচ এর মান কখন বাড়তেছে একটু দেখো তো? এইচ এর মান কমলে না? এইচ এর মান কম মানে কি? ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায়, মানে অল্প গভীরতায় তুমি যদি নিয়ে যাও, তাহলে জি এর মান কি হবে? বেশি হবে। মূল কথা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। তুমি যদি উপরে নিয়ে যাও জি এর মান কমতে থাকবে, নিচে যদি নিয়ে যাও তাহলে জি এর মান কমতে থাকবে। কথা হলো, তুমি ধরো বেশি নিচে নিয়ে গেছো, তাহলে জি এর মান বেশি কমবে, বেশি উপরে নিয়ে গেছো বেশি কমবে। বাট পৃথিবীর গভীরতার ক্ষেত্রে আমাদের একটা গ্রাফ দেখতে হবে। গ্রাফ, এই গ্রাফটা আসে
এমসিকিউ অনেক আসে, বহুপদীতে আসে, এবং গ্রাফ দিলে তুমি শিওর থাকো অধিকাংশ স্টুডেন্ট ভুল করে গ্রাফ দিলে। গ্রাফ থেকে অনেক কঠিন কঠিন কোশ্চেন করা যায়। ধরো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সেন্টার, আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, আর ধরো, আর এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে 2r 3r ধরতে পারো, ধরো 2r। এখন এই ইকুয়েশন থেকে আমাকে একটু বলো তো, পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমি উপরের দিকে যাই তাহলে আমার জি এর মান, এটা জি ধরো জি, পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমি উপরের দিকে যাই তাহলে জি এর মান কমবে না বাড়বে? কারণ দেখো তো, পৃথিবীর কেন্দ্র থেকে আর মাইনাস এইচ এর মান আমি বললাম কখন বড় হয়, এটা তখনই বড় হবে যখন এইচ এর মান কম। আর মাইনাস এইচ যত বড় হবে তার মানে জি এর মান তত বড় বেশি হবে না, জি এর মান তত বেশি হবে। তাহলে আর মাইনাস এইচ বড় হওয়া মানে তুমি বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছ আস্তে আস্তে, তার মানে জি এর মান কি বাড়বে না? তাহলে জি এর সাথে আর মাইনাস এইচ এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তো দেখো, সেন্টার থেকে তুমি কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠের দিকে নিয়ে যাচ্ছ, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে জি এর মান এইভাবে সমানুপাতিকভাবে বাড়বে। বাড়ার পর আমি তোমাকে বললাম, কিছুক্ষণ আগেই বলছি যে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, তাই বলছি না? তাহলে এই পয়েন্টে জি এর মান সবচেয়ে বেশি, এটা হচ্ছে আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ দূরত্ব নিয়ে গেছো এতটুকু হচ্ছে সবচেয়ে বেশি, মানে সরি, এখানে আর মাইনাস এইচ না লিখে এখানে লেখো আর মাইনাস এইচ। আর অবস্থানে হচ্ছে জি এর মান সবচেয়ে বেশি, তাই না? সমানুপাতিকভাবে বৃদ্ধি পাইছে। এখন আসো জি টপের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার জি ডাউনের ক্ষেত্রে ছিল না, মানে কেন্দ্র থেকে হচ্ছে ভূপৃষ্ঠ পর্যন্ত, এটা কি জি ডাউনের জন্য না? এটা হচ্ছে জি ডাউন। এখন ধরো জি টপের ক্ষেত্রে আমরা কি জানি সূত্র? জি টপ সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি না? পৃথিবীর উপরের দিকে উঠবা, তাহলে আর প্লাস এইচ এর সাথে জি এর সম্পর্কটা কেমন একটু বলো তো? জি টপের সাথে বর্গের ব্যস্তানুপাতিক না? আচ্ছা, বর্গের ব্যস্তানুপাতিক মানে কি বুঝতেছ? কিভাবে কমবে? অনেক বেশি কমবে না? অনেক বেশি কমবে। ধরো এটাকে তুমি ওয়াই ধরে নিলা, ওয়াই সমান সমান 1 এটাকে এক্স ধরে নাও, এক্স স্কোয়ার। তোমরা অনেক পরে বুঝবা যে এক্স স্কোয়ার সমান সমান, এটা কি এক্স স্কোয়ার সমান সমান 1/y লেখা যায় না? এক্স স্কোয়ার সমান সমান সামথিং, এই টাইপের ইকুয়েশন হচ্ছে কি টাইপের ইকুয়েশন জানো? এটাকে বলা হয়, এটা অধিবৃত্তাকার একটা ইকুয়েশন, বুঝছো? অধিবৃত্তাকার একটা ইকুয়েশন হবে। এখন তুমি জাস্ট এটা মনে রাখো যে যেহেতু জি টপ সমানুপাতিক 1/r+h হোল স্কয়ার, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে জি এর মান অনেকাংশে বেশি কমবে। তো বেশি কমা মানে তোমার গ্রাফটা দাঁড়াবে এইরকম, এটা বুঝছো? r+h যাওয়ার সাথে সাথে জি এর মান কিভাবে কমতেছে দেখছো? একেবারে বেশি পরিমাণে কমতেছে, এইভাবে কমবে। এটা r+h দাও, r+h এর সাথে জি এর মান এইভাবে কমবে, এটা হচ্ছে জি টপ। এখন তোমাকে যদি বলা হয়, সাপোজ তোমাকে যদি বলা হয় যে 4 কিলোমিটার গভীরতা একটা বস্তুকে নিয়ে গেলাম, 4 কিলোমিটার উচ্চতা একটা বস্তুকে নিয়ে গেলাম, জি এর মান কোথায় বেশি হবে? 4 কিলোমিটার গভীরতা একটা বস্তুকে নিয়ে গেলাম, 4 কিলোমিটার উচ্চতা একটা বস্তুকে নিয়ে গেলাম, তাহলে জি এর মান কোথায় বেশি হবে? নিচে বেশি হবে না? নিচে বেশি হবে। উপরে গেলে তো যত উপরে যাবা জি এর মান তত বেশি কমবে, তাই না? তার মানে জি এর স্বাভাবিক মান লিখে রাখো, জি আমাকে বলো এখন, জি বড় না জি ডাউন বড় না জি আপ বড়? জি ডাউন এবং জি টপ, জি বড় বলছো তাই না? অ্যান্সারটা ঠিক। আমি বলছিলাম না ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে, তার মানে জি বড়
এরপরে বড় কোনটা? জি ডাউন না? জি ডাউন, এরপরে জি ডাউন, তারপরে হলো জি আপ। হ্যাঁ কোনটা? না সকল ক্ষেত্রেই এটা খালি মনে রাখো যে জি এর ক্রম কোনটা। হ্যাঁ সেম উচ্চতায়, সেম উচ্চতার কথা বলতেছি। দেখো এটা হচ্ছে জি এর ক্রম, এটা তোমাদের আসে এমসিকিউ আসে, বুঝছো? অবশ্যই বড় হবে জি ডাউন, সেম উচ্চতায়। হ্যাঁ সেম উচ্চতায়, যত বেশি উচ্চতায় নিয়ে যাবা জি এর মান তত কমবে, তার মানে জি আপের মান অবশ্যই কম। সেম উচ্চতায় তুমি যদি নিয়ে যাও, নিচে নিয়ে যাও, কমবে ঠিক আছে, বাট উপরের মতো কমবে না, একটু বেশিই হবে, বুঝছো? এইচ, হ্যাঁ আচ্ছা এইচ কনস্ট্যান্ট, বুঝছো? সেম উচ্চতার জন্য, ঠিক আছে। গ্রাফ থেকেই তো বুঝতেছো, সেম উচ্চতায় নামাইছি, সেম উচ্চতায় উঠাইছি, গ্রাফ থেকেই কিন্তু বোঝা যায়। এটা যেন আর ভুল না হয়, বুঝছো? এটা বহুপদীতে দিবে, তুমি শিওর থাকো বহুপদীতে দিবে, তোমাদের যে কোনো একটা কলেজের এক্সামে তুমি পাবাই। বহুপদীতে দিবে, তোমার ধরো 1 নাম্বার কোশ্চেন দেয় এরকম যে হচ্ছে আর প্লাস এইচ উচ্চতায় জি এর মান কেমন হবে, আর জি এর ক্রমটা এটা বেশি আসে, সবাই এখানেই ভুল করে। তুমি বিশ্বাস করো ক্রম টাইপের যেগুলো কোশ্চেন থাকে সেগুলো বেশি ভুল যায় স্টুডেন্টের, আচ্ছা। যেরকম ধরো নিচের কোনটি সক্রিয়তা বেশি, নিচের কোনটি অধিক বিজারণক্ষম, নিচের কোনটি অধিক জারণক্ষম, এগুলো কোশ্চেনে স্টুডেন্টদের ভুল যায় বেশি। নিচের কোন ক্রমটি পোলারায়নের ক্ষেত্রে সঠিক, তাই না? এগুলো কোশ্চেন কিন্তু বেশি ভুল যায়, এবং ভুল যায় দেখেই এগুলো আসে বেশি। তো আজকে আমাদের যে লাস্ট থিওরি সেটা হচ্ছে, আচ্ছা দেখি বলো তো, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে? সূর্য পৃথিবী দুইটাই ঘোরে। হ্যাঁ দেখো এগুলো নিয়ে হিউজ ক্ল্যাশ আছে, অনেক মত পার্থক্য আছে, অনেক বিরোধ আছে, অনেক কিছু আছে। তো সর্বপ্রথম এই ধারণাটা নিয়ে আসছে বিজ্ঞানী টলেমি। উনি বলছে এইভাবে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, বরঞ্চ সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। সূর্যই কি করতেছে? ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে। এখন সূর্য যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এই কথা বলার সাথে সাথে তোমার ধরো মানে এই মতবাদটা তৎকালীন চার্চ যারা থাকতো, চার্চের তখন তো খ্রিস্টানদের হচ্ছে তোমার ধরো আধিপত্য বেশ ভালো ছিল, তখন চার্চের যারা আছে তারা মনে করে নিছে যে ঠিকই আছে, সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। কারণ এটা মনে করে নিলে তখনকার সময় দেখা যাইতো এই থিওরিতে তারা ওই যে তোমরা হচ্ছে দোজক বেহেস্ত, তারপরে হচ্ছে জান্নাত জাহান্নাম, এগুলো সম্পর্কে তো জানোই, তাই না? এটা যদি মেনে নেওয়া হয় তাহলে মহাকাশের বা হচ্ছে গ্যালাক্সিতে জান্নাত জাহান্নামের জন্য যে জায়গাটা, বুঝছো, ওনারা ফিক্স করে নিয়েছে যে জায়গা, এক্সট্রা জায়গা থাকে, যে আসলে জান্নাত কোথায় হবে জাহান্নাম কোথায় হবে এটা তো কারো জানা নাই, তাই না? তখনকার সময় চার্চের লোকেরা এটা মনে করতো যে না, এই থিওরি যদি ঠিক থাকে বা এই থিওরি যদি আমরা মানে নেই, তাহলে দেখা যায় যে আসলে আমাদের যে ধারণা, ওদের যে ধারণা সেটা ঠিক থাকে, বুঝছো? এই জন্য তারা টলেমির প্রথম যে মতবাদ ছিল সেটাকে সার্টিফাই করছে। পরবর্তীতে দেখা গেল বিজ্ঞানী কোপারনিকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা। এটাকে ওনাকে কিন্তু সূর্যকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা বলা হয়, অর্থাৎ সূর্য ফিক্স, সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহই ঘুরতে থাকবে, সেরকম পৃথিবীও ঘুরবে, এটা হলো বিষয়। এখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে,
এই কথা কোপারনিকাস বলার সাথে সাথেই চার্চের কোপানলে পড়ছে। চার্চের যে লোকেরা আছে বা ইয়ে আছে তারা তাদেরকে কিন্তু অনেক অত্যাচার করতো। যদি ওনাদের মত পার্থক্যের বিরুদ্ধে হয়ে যেত, মতের যদি বিরুদ্ধে চলে যেত, তখন গৃহবন্দী করতো, অনেক সময় পুরায় মারতো, এরকম করতো। তো কোপারনিকাস প্রথম হচ্ছে সূর্যকেন্দ্রিক তত্ত্বের ধারণা প্রবর্তন করেন। দেন কোপারনিকাসের পরে টাইকো ব্রাহে একজন লোক ছিল, উনি এই যে টলেমি, তারপর টলেমি যেটা বলছে, তারপরে হচ্ছে তোমার ধরো কোপারনিকাস যেগুলো বলছে এগুলো নিয়ে গবেষণা করতো, বুঝছো? এগুলো নিয়ে গবেষণা করতো, এগুলো হচ্ছে তোমার তার যে রিজার্ভ, সেই রিজার্ভে জমা করে রাখতো। তার একজন সহকারী ছিল, টাইকো ব্রাহের সহকারী, তার নাম হচ্ছে জোহান কেপলার। জোহান কেপলার ইনি এই টাইকো ব্রাহের যে সংকলন, এখান থেকে 3টা সূত্র নিয়ে আসছিল। 3টা সূত্র, সূর্য এবং পৃথিবীকে কেন্দ্র করে 3টা সূত্র নিয়ে আসছিল, যেগুলোকে কেপলারের প্রথম সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র এবং কেপলারের তৃতীয় সূত্র বলা হয়, বুঝছো? তো এগুলো আমাদের জানতে হবে যে আসলে, কারণ এখান থেকে অঙ্ক আছে, বুঝছো? দেখো কেপলারের প্রথম সূত্র, সূত্র জানার আগে আসলে কেপলার কোন ধরনের সিস্টেমে এটা ব্যাখ্যা করছে ওইটা একটু আমরা জানবো। আচ্ছা আমাকে বলো তো, পৃথিবী কীরকম? গোলাকার, উপবৃত্তাকার, ডিম আকৃতি, চ্যাপ্টা, কীরকম? পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার, তাই না? উপবৃত্ত কেমন হয়? উপবৃত্ত কিন্তু লাইকলি ডিমের মতো, তাই না? মোস্ট লাইকলি ডিমের মতো। তো দেখো উপবৃত্ত আগায় একটু, এটা হলো উপবৃত্ত। কিরম ডিম বেশি ইয়া হয়ে গেছে না? ঠিক আছে, নাও ধরো এটাই নাও, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী না তো, এটা হচ্ছে আমি কক্ষপথটা আঁকালাম। তো সিস্টেমের ক্ষেত্রে ধরো এটা একটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের 2টা ফোকাস থাকে, এটা জানো? তোমরা কণিক পড়ো নাই তো? কণিক পড়ার পরে এগুলো সব কিছু বলতাম। উপবৃত্তের 2টা ফোকাস থাকে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা ফোকাস থাকে। আর এই যে এটা একটা রেখা, এটাকে বলা হয় প্রধান রেখা বা মুখ্য রেখা, বুঝছো? তো বা এটাকে বলা হয় পরাক্ষ রেখা। এটা হলো ফোকাস। তো তুমি একটাকে ফোকাস ধরলে অন্যটা এ প্রাইম ধরে নাও, কারণ 2টা ফোকাস যেহেতু, একটা ফোকাস আর একটা হচ্ছে আরেকটা ফোকাস, 2টা ফোকাস, একটা এফ ধরে নাও আর একটা এফ প্রাইম ধরে নাও। এটা হলো উপবৃত্তের কেন্দ্র, সেন্টার। সেন্টার, এটা হলো উপবৃত্তের কেন্দ্র বা সেন্টার, 2টা ফোকাস। এখন এই যে কক্ষপথ, এই কক্ষপথে বিভিন্ন গ্রহ ঘুরতেছে। আমি ধরে নিলাম পৃথিবীর কথা, পৃথিবী ঘুরতেছে, ধরে নিলাম পৃথিবী ঘুরতেছে। আর সূর্যটা যে কোনো একটি ফোকাসে থাকবে, সূর্যটা যে কোনো একটি ফোকাসে থাকবে। পৃথিবী ঘুরতেছে ওই কক্ষপথকে কেন্দ্র করে, আর সূর্য যে কোনো একটি ফোকাসে থাকবে, হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে। তুমি যেখানে কল্পনা করবা সেখানেই সঠিক, কোনো সমস্যা নেই। ধরে নিলাম সূর্য এখানে আছে। সূর্য এখানে আছে। দেখো কেপলারের প্রথম সূত্র কক্ষের সূত্র, এটাকে বলা হয় কক্ষের সূত্র। এগুলো কিন্তু এইভাবেই মুখস্থ রাখতে হবে। তোমাকে বলবে কেপলারের প্রথম সূত্রের অপর নাম কি, কক্ষের সূত্র, আবর্তনকালের সূত্র, না ক্ষেত্রফলের সূত্র, আরেকটা দিয়ে দিবে। এইভাবেই মুখস্থ করতে হবে। কক্ষের সূত্র, কেপলারের প্রথম সূত্রকে বলা হয় কক্ষের সূত্র। লেখো সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে, দেখো সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে বা সূর্যকে একটি ফোকাসে রেখে, নির্দিষ্ট ফোকাস বা প্রধান ফোকাসে রেখে
সূর্যকে একটি সূর্যকে একটি ফোকাসে রেখে প্রধান, হ্যাঁ লেখো সমস্যা নাই, সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। গ্রহগুলো উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা হলো কক্ষের সূত্র বা কেপলারের প্রথম সূত্র। দেন আসতেছে দ্বিতীয় সূত্র, মানে এটা আগে বুঝাই, দেখো এটা বুঝাই। সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে, এই দেখো সূর্য কি একটা ফোকাসে আছে না, ফোকাসে রেখে পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল যত যা আছে মনে করো সবগুলা কি করবে, এই যে দেখো উপবৃত্তাকার পথে কি পরিভ্রমণ করতেছে না, এইটা বলছে ও প্রথম সূত্রে বা কক্ষের সূত্রে। সূর্যকে একটি প্রধান ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে কি করতেছে, পরিভ্রমণ করতেছে। তোমাকে যদি এই জিনিসটা তুমি না বুঝাই দিতাম, যদি খালি এটা বলতাম, তাহলে কিন্তু তুমি এটা বুঝতা না, ভিজুয়ালাইজ করতে পারতাম না যে আসলে কেমনে ঘোরে, কীভাবে করতেছে, বুঝছো? এই জন্য চিত্রটা আঁকায়ে তারপরে বুঝালাম। দেন কক্ষের সূত্রের পর লেখো ক্ষেত্রফলের সূত্র। কক্ষের সূত্রের পর আসতেছে ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র যার নাম হলো ক্ষেত্রফলের সূত্র। লেখো সূর্য ও গ্রহকে সংযোগকারী রেখা, হ্যাঁ সূর্য ও গ্রহকে সংযোগকারী রেখা, সূর্য ও গ্রহকে সংযোগকারী রেখা, সূর্য ও গ্রহকে সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই জন্যই নাম দিয়েছে ক্ষেত্রফলের সূত্র। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা একটু বুঝাই, সেটা হচ্ছে ধরো পৃথিবী একে কেন্দ্র করে ঘুরতেছে, কন্টিনিউয়াসলি ঘুরতে আসে না, কন্টিনিউয়াসলি তো ঘুরতেছে, এই অবস্থানে এখানে আসে, কিছুক্ষণ পরই দেখা যাবে ও ঘুরতে ঘুরতে এখানে আসছে না। তো বলা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় আসতে যদি ওর টি সময় লাগে, ধরো সাপোজ টি সময় লাগছে, এই টি সময় ধরো সূর্যের সাথে এই যে পৃথিবী এই ক্ষেত্রফল তৈরি করছে, এই একটা ক্ষেত্রফল তৈরি করছে, ক্ষেত্রফলের নাম দিলাম ABC। টি সময়ে সূর্যের সাথে পৃথিবী ABC ক্ষেত্রফল অতিক্রম করছে বা ABC ক্ষেত্রফল তৈরি করছে। পরক্ষণে কি দেখা গেল, দেখো তো ও আবার এখানে চলে আসছে না, সূর্য পৃথিবী তো ঘুরতেছে কন্টিনিউয়াসলি, ধরো সূর্যের সাথে এ সেম এই সময় টি সময়ে এ থেকে সিতে আসছে না, ধরো টি সময়ই ও সি থেকে ডিতে গেছে টি সময়, তাহলে ও কোন ক্ষেত্রফল তৈরি করলো, দেখো তো BCD না, এই ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র ABC ক্ষেত্রফল ABC সমান সমান হবে ক্ষেত্রফল এই যে কত, এটা দেখো তো BCD না, এইটা হবে। এটাই তোমাকে বোঝাতে চাচ্ছে, বুঝছো, যে সূর্য এবং গ্রহকে সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। যখন টি সেম থাকলে এই রেখার সাথে এটা কানেক্ট করো, এই যে সূর্যের সাথে এটা কানেক্ট করো, ওই দুই ক্ষেত্রফল সবসময় সমান হবে, বুঝছো? এটা তোমাকে বোঝাতে চাইছি। তৃতীয় সূত্র লেখো, তৃতীয় সূত্র যাকে বলা হচ্ছে আবর্তনকালের সূত্র।
আবর্তনকালের সূত্র। লেখো, সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ, সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ, সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ হবে কক্ষপথের অর্ধপরাক্ষের পরাক্ষ বলি, শোনো, এই যে ফুল যেটা দেখতেছো না, এই পুরাটা দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত পুরাটা দূরত্বকে বলা হয় 2a, এটাকে বলা হয় পরাক্ষ, বুঝছো? তাইলে সেন্টার থেকে এতটুকু কত হবে দেখি বলতো? a হবে না? পুরাটা যদি 2a হয় তাহলে সেন্টার থেকে এতটুকু কত হবে? a না? এটাকে বলা হয় অর্ধপরাক্ষ, অর্ধপরাক্ষ a। অর্ধপরাক্ষ a, এটা অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। লেখো, বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। সেন্টার থেকে, হ্যাঁ, সেন্টার থেকে এই পাশ পর্যন্ত অথবা সেন্টার থেকে এই পাশ পর্যন্ত a হবে, a, বুঝছো? এতটুকু অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তার মানে যদি আমরা এটাকে রাশি হিসেবে প্রকাশ করতে চাই তাহলে কি হচ্ছে দেখো তো, আবর্তনকালের বর্গ অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক a কিউব না? সমানুপাতিক সম্পর্ক আমরা কিভাবে লিখি? t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার সমান সমান a1 কিউব ডিভাইডেড বাই a2 কিউব, এভাবে লিখতে পারবো না? এটা হলো বিষয়। এই সূত্র লিখে রাখো, এই সূত্র থেকে অঙ্ক আসে, এমসিকিউ আসে। তো এখান থেকে পরের দিন অঙ্ক করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।